শেষ হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সরকার কাজ শুরু করেছে, কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন যাচ্ছে না। কত বড় গজামিল, মন্ত্রীরা কার্যভার দিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী সই করে শুরু করে। দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে যে ভোট হয়েছে সে ভোটের তদন্ত চাই ইউ পার্লামেন্ট। আজ জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন এবং মানুষের ভোট অধিকার সম্পর্কে ইসির কাছে ভয়াবহ কিছু বার্তা পাঠালো জাতিসংঘ। দর্শক, কথা না বেরিয়ে চলুন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানবো এই ভিডিওটিতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। জানাই আমার কথা শুনবার জন্য। নির্বাচন শেষ হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সরকার কাজ শুরু করেছে, কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন যাচ্ছে না। নানা মহল থেকে এই প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যম এই নির্বাচনকে নিয়ে নানা রকমের প্রশ্ন তুলেছে, পর্যবেক্ষকরা নানা রকমের প্রশ্ন তুলেছে, যদিও কোনো বা বিশেষ করে আমন্ত্রিত পর্যবেক্ষকরা এই নির্বাচন সম্পর্কে ইতিবাচক মনোভাবই ব্যক্ত করেছেন। সর্বশেষ যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে সেটা হচ্ছে যে একেবারে শেষ ঘন্টায় যে ভোটের হার, শেষ ঘন্টায় যে এত দ্রুত ভোট বেড়ে গেল, সেটা কিভাবে হলো সেটা জানতে চেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের যে টেকনিক্যাল টিম বাংলাদেশ সফর করছে নির্বাচনের আগ থেকেই, এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সমন্বয়ে যে যৌথ টিম, টেকনিক্যাল টিম নির্বাচন নিয়ে, নির্বাচনী পরিস্থিতি, নির্বাচনের সহিংসতা নিয়ে কাজ করছিল, তারা সম্প্রতি নির্বাচন কমিশনের সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে জানতে চেয়েছেন। আগেই বলে রাখা ভালো যে এই দুটো টিমের একটিও নির্বাচন পর্যবেক্ষক দল নয়। তারা যেহেতু যুক্তরাষ্ট্র এবং এনডিআই এটাকে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্টের মধ্যে কোনো ভালো একটা নির্বাচন হচ্ছে না, সে কারণে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি। কিন্তু নির্বাচন পরিস্থিতি যা হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, নির্বাচনের সহিংসতা হচ্ছে কিনা, এগুলো পর্যবেক্ষণের জন্য এই দুটো টিম কাজ করেছে। যে প্রশ্ন তারা তুলেছে নির্বাচন কমিশনের সচিবালয়ে গিয়ে, যে তারা শেষ ঘন্টার ভোট এত বাড়ল কিভাবে, হঠাৎ করে সারাদিনের চিত্র এক, শেষ ঘন্টায় কিভাবে এটা হলো, এবং সবাই জানেন, এবং তারা যেটা বলছে যে ভোটের শেষ সময়ের দিকে বিভিন্ন কেন্দ্র অত্যন্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একথা শুধু পত্রপত্রিকায় বলা হচ্ছে তা নয়, একথা আমাদের যে দেশীয় পর্যবেক্ষকরা আছেন, স্থানীয় পর্যবেক্ষকরা আছেন, তারাও এই প্রশ্ন তুলছেন। আমরা জানি যে 3 দফায় ভোটের ফলাফল নির্বাচন কমিশন 7 জানুয়ারি আমাদেরকে জানিয়েছিল। প্রথম 2 দফা ইসি সচিব, ইলেকশন কমিশনের সচিব, এবং ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমে ব্রিফ করেন, এবং সেই হিসেব অনুযায়ী দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত গড়ে 18.5% ভোট পড়ে বলে তারা জানিয়েছিলেন। এরপর বেলা 3টার পর জানানো হয়েছিল 27%, এবং বিকাল 4টায় ভোট শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর সংবাদ সম্মেলনে, বিকেল 4টা যখন ভোট শেষ হয়ে যায় তার ঘণ্টা দেড়েক পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রথমে 28% বলেন, পরে তিনি 40% মতো ভোট পড়েছে বলে জানান। এবং আমরা সবাই লক্ষ্য করেছি যারা টেলিভিশনে সেই সংবাদ দেখছিলেন যে সিইসি প্রথমে 28% বলবার পরে পাশ থেকে একজন কর্মকর্তা বলছিলেন যে এই সংখ্যাটা 40 হবে। তখন তিনি সংশোধন করেন, এবং সংশোধন করে তিনি বলেন যে এটা 40-এর বেশি হতে পারে, কমও হতে পারে, এবং এরপর থেকেই ভোটের হার নিয়ে নানা রকমের প্রশ্ন তোলা হয়। এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে ডয়চে ভ্যালির সঙ্গে এক ইন্টারভিউতে পরে যখন এই যে প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করলো যে 28 থেকে এটা 40 হলো কিভাবে, এবং আপনি প্রথমে 28 বললেন, পরে অন্যের কথা 40 বললেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলছিলেন যে দুপুরে যখন 28 তিনি বলছিলেন, বা যে সময়টাতে এই পরিবর্তনটা হয়, তখন তিনি ঘুমিয়েছিলেন। অর্থাৎ এমন একটা নির্বাচন করছেন যে নির্বাচন করবার প্রধান কর্তা ব্যক্তি তিনি নির্বাচনের দিন ঘুমিয়ে থাকেন দুপুরবেলা। হয় তিনি নিশ্চিন্তে ছিলেন সবকিছু ঠিকঠাক হচ্ছে, অথবা তিনি পুরো বিষয়টাকে ইগনোর করেছেন, তার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন মনে হয়নি। এবং শুধু পর্যবেক্ষকরা বা আন্তর্জাতিক এই টেকনিক্যাল টিমগুলো না, বিভিন্ন প্রার্থীরাও কিন্তু শেষ ঘন্টায় কারচুপি হয়েছে বলে নানা অভিযোগ করেছেন, এবং ভোট পড়বার যে ফলাফল নিয়ে সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছে যদিও নির্বাচন কমিশন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে চূড়ান্ত হিসেবে নির্বাচন কমিশন ভোট পড়ার যে হার ঘোষণা করেছে সেটা হচ্ছে 41.99%। যদিও সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে ভোট পড়েছে 41.8%। এখানেও একটা পার্থক্য আমরা দেখতে পাই। এবং
ইউরোপিয়ান ইউনিয়ন এনডিআই এবং আইআরআই এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসি সংশ্লিষ্ট একটা সূত্র যেটা বলছে যে বৈঠকে ইউ ও মার্কিন দুই সংস্থা নির্বাচনে ভোট পড়বার হার এবং ইসির স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপস এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। ভোটের শেষ মুহূর্তে হঠাৎ হার বেড়ে জন্য তারা প্রশ্ন তুলেছেন এবং এই জন্য তারা প্রতি ঘন্টায় ভোট পূর্বার তথ্য জানতে চেয়েছেন। এই ইতিহাস আমরা আগে কখনো শুনিনি, যে কোনো আন্তর্জাতিক টেকনিক্যাল টিম বা পর্যবেক্ষক দল এরকম ঘন্টায় ঘন্টায় ভোট কি পড়ছে সেটা জানতে চেয়েছেন। এবং প্রতি ঘন্টায় কজন ডাটা ইনপুট দিয়েছেন, কতজন দিতে পারেননি, এই তথ্য তারা জানতে চেয়েছে। কমিশনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু তারা কপি চেয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমের ভোটের হার নিয়ে খবর দেখে তারা মনে করছেন ভোটে অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট সূত্র অবশ্য যেটা আমাদেরকে বলছে যে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটের দিন অনেকেই নির্ধারিত সময়ে ডাটা এন্ট্রি করতে পারেনি, তাহলে এই অ্যাপস দিয়ে লাভ কি হলো, এবং যেটা বলা হচ্ছিল যে প্রতি মুহূর্তে প্রকৃত তথ্য জানা যাবে, প্রচুর অর্থ বিনিময় করে কিন্তু অ্যাপসটা তৈরি করা হয়েছে। এবং ইসি বলছে যে 3টি জেলায় মোটেই এই ডাটা এন্ট্রি হয়নি এবং পরে তারা প্রতি ঘন্টায় অ্যাপসে কতজন এন্ট্রি দিয়েছে সেটাও কিন্তু পুরো স্টেটমেন্ট চেয়েছে এনডিআই, আইআরআই এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এবং কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তথ্য তাদের দেওয়া হবে, কারণ কমিশন মনে করে সবকিছু স্বচ্ছভাবেই করা হয়েছে, যদিও তাদের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই নানা রকমের প্রশ্ন এসছে। এবার আমরা দেখি যে এই নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, আমরা জানি যে এই নির্বাচন মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ করেছে, তার মিত্ররা করেছে এবং আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট বা সরকারের আশীর্বাদ পুষ্ট ব্যক্তি বা দলগুলোই নির্বাচন করেছে। যারা হেরেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অনেক হেরেছেন, বা আওয়ামী লীগ করেন কিন্তু স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগের ইচ্ছায় দাঁড়িয়েছেন বা আওয়ামী লীগের সম্মতি নিয়ে দাঁড়িয়েছেন, তারাও হেরেছেন। এবং তারা কি কি বলছেন দু একটি উদাহরণ আমি যদি আপনাদের। মন্ত্রীরা কার্যভার দিয়ে নিয়েছে, প্রধানমন্ত্রী সই করা শুরু করেছে, কিন্তু শপথ নেওয়ার পর নাকি কার্যভার হয় না। এই আইনমন্ত্রী এইভাবে আইনের ব্যাখ্যা দেয়, কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান, এইটা বাংলাদেশের সংবিধান নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নয়। এদের একটাই এখন জোর আছে, তাদের হচ্ছে গায়ের জোর। এত সুন্দর করে মিথ্যা বলে, এত জোরের সাথে বলে, এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয় ছাড়িয়ে যায়, তাই না? অভিনয়টাও ছাড়িয়ে যায়। তখন মনে হয় যে মিথ্যাটা বলে ওই মিথ্যাটা নিজেরা বিশ্বাস করা শুরু করছে। একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফলিয়ে এরা প্রতিদিন টেলিভিশনে এসে মিথ্যা কথা বলতে পারে না। মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম। আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে? চোরের কাছে মুরগি বাগা। আরে আপনার কাছে যারা আমি চ্যালেঞ্জ করবো, আপনি তো চোর, ভোট চুরি করেন, এই ছাপ্পর মেরে ফেলেন, আর কোনো লজ্জা নাই। আইনমন্ত্রী বাংলাদেশের জনগণকে সবক দিচ্ছেন তারা সংবিধান বোঝে না, এটা তো ঠিকই, কারণ জনগণ যে সংবিধান বোঝে আর আইনমন্ত্রী যে সংবিধান চালায়, দুটো তো এক জিনিস না। আইনমন্ত্রীর একটা নিজস্ব সংবিধান আছে, সেইটা হচ্ছে আওয়ামী লীগ যা বলবে, তাদের নেতা যা বলবে, সেইটা হচ্ছে সংবিধান। বিভাগের পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, উপস্থিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চের বিভিন্ন দলের নেতা কর্মী ভাই ও বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এই দেশে এখন আইনমন্ত্রী বাংলাদেশের জনগণকে সবক দিচ্ছেন তারা সংবিধান বোঝে না, এটা তো ঠিকই, কারণ জনগণ যে সংবিধান বোঝে আর আইনমন্ত্রী যে সংবিধান চালায়, দুটো তো এক জিনিস না। আইনমন্ত্রীর একটা নিজস্ব সংবিধান আছে, সেইটা হচ্ছে আওয়ামী লীগ যা বলবে, তাদের নেতা যা বলবে, সেইটা হচ্ছে সংবিধান। ওই সংবিধান বাংলাদেশের সংবিধান না, ওই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই করার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে
যা ইচ্ছা তাই বলার, ব্যাখ্যা দেওয়ার সংবিধান। যার ফলে ওনারা যখন তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী বানিয়েছিলেন, একটা সংসদ রেখে আরেকটা সংসদ নির্বাচন করবেন, তখন এইটা ঠিক মতো ব্যাখ্যা করতে ভুলে গেছেন যে একটা সংসদ নির্বাচিত হলে তারা শপথ নিলে আরেকটা সংসদ থাকতে পারে না। শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যখন নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হয় তাকে বলে প্রেসিডেন্ট ইলেক্ট, মানে নির্বাচিত হয়েছেন, কিন্তু তখনও তিনি দায়িত্ব নেন নাই। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যেদিন শপথ তিনি পাঠ করেন সেদিন আগের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী এক স্বয়ংক্রিয়ভাবে তার দায়িত্ব থেকে সরে যান, তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একটু আগে হাসনাত কাইম ভাই বললেন কত বড় গোজামিল, মন্ত্রীরা কার্যভার নিয়ে নিয়েছে, প্রধানমন্ত্রী সই করা শুরু করেছে, কিন্তু শপথ নেওয়ার পর নাকি কার্যভার হয় না। এই আইনমন্ত্রী এইভাবে আইনের ব্যাখ্যা দেয়, কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান, এইটা বাংলাদেশের সংবিধান নয়, প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান নয়। এরা এই স্বেচ্ছাচার চালাবে। এদের একটাই এখন জোর আছে, তার নাম হচ্ছে গায়ের জোর। ওই যে দেখুন টিআইবি তারা একটি রিপোর্ট দিয়ে দিয়েছে। অবশ্য আমরা কি এই রিপোর্ট জানি না? আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা কি ভোট দিতে গিয়েছি? দেশের 90% বেশি মানুষ ভোট দিতে চায় নাই। তারপরেও দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।